আপনারা জানেন ইরান, অপরপক্ষে ইউএসএ বা ইসরায়েল। তো সংঘাত দিনে দিনে আমাদের কাছে অস্পষ্ট হচ্ছে। কখনো কখনো মনে হয় এই বুঝি থেমে গেল, আবার ভোরবেলা উঠে দেখি যে না, থামার কোনো লক্ষণ নেই। সর্বশেষ কোন পর্যায়ে রয়েছে ইরান, সর্বশেষ কোন পর্যায়ে রয়েছে ইসরায়েল এবং আমেরিকা, তাদের উদ্দেশ্য কি, সেই বিষয়ে পুরো বিবরণ শুনবো আমাদের সবার প্রিয় আশফাকুর রহমান ভাইয়ের কাছ থেকে। আশফাকুর রহমান ভাই, আমাদেরকে আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানবেন। আসাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এই বিষয়টাকে আবার আপনার আলোচনার মধ্যে নিয়ে আসার জন্য, এবং দর্শকদেরকেও আন্তরিক ধন্যবাদ আজকে এই বিষয়টা নিয়ে আমাদের কথাগুলো শোনার জন্য, আপনারা যারা যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন বা পরবর্তীতে যারা রেকর্ডেড সেশন দেখবেন। জি, প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের মিডিয়ার কিছু অবস্থা দেখি, কারণ আমাদের দর্শক শ্রোতারা বাংলাদেশের, এবং তারা অত্যন্ত চিন্তিত থাকেন যে কী থেকে কী হচ্ছে। কয়েকটা সংবাদের দেখি, বিশেষ করে টিবিএস বাংলা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা। তো তারা বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবমেরিন যুদ্ধে প্রস্তুতি এটি কারা নিচ্ছে? সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি করেছে চীন। চীন এখানে ইনভলভ হবে, এমনটা আমরা শুনতে পাচ্ছি। আরেকটা ফটোকার্ডে দেখতে পাচ্ছি যে ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এই চাপ দেওয়া শুনলেই ছোটবেলার কথা মনে পড়ে। প্রেম করতাম না এই ভয়ে যে প্রেমিকার পরিবার থেকে চাপ দেওয়া হবে বিয়ের জন্য। এখন দেখি যুদ্ধের জন্য চাপ দিচ্ছে স্বয়ং আল্লাহ এবং রাসুলের দেশ সৌদি আরব। কাকে চাপ দিচ্ছে? সেই কুখ্যাত কাফের আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নামটা সঠিক উচ্চারণ করেছে কিনা সেটি আবার আমাদের সেই 1990 হুজুর রোলান্ড ট্রাম্প কি যেন বলেন, তার বন্ধু, ভুল হলে মাফ করবেন। এরপরে আরও ফটোকার্ডে দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে, আমাদের কখনো বনিবনা হবে না। এই আবার কি দেখলাম, স্বপ্ন দেখলাম আবার দুঃস্বপ্ন হয়ে গেল। এরকম পরিস্থিতি, বাস্তবতা দেখা যাচ্ছে যে ইরানের রাস্তায় গোল্ডি তিক তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে এটি মানে কি বলবো, যখন তখন গুলি। ইরানের শাসন ব্যবস্থা তো জানেন, যদি শুধু আমার পক্ষ থাকতো যে খমিনি বা তাদের রেজিম যদি ভালোভাবে তাদের মানুষের উপর নির্যাতন না চালাতো, তাহলে আমেরিকাকে সমর্থন করার লোক খুঁজে পাওয়া আমার কাছে মনে হয় কঠিন হয়ে যেত, কারণ ইরানে তাদের কাজ কি। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতো আমি একদম নরম মানুষ হিসেবে বলি, ডোনাল্ড ট্রাম্পের মতো একটা বদমাশকেও অনেক সময় ধন্যবাদ দিতে হয় যে না, যে উদ্যোগ নিয়েছে, বা আমি চাই এই রেজিম ফেলে দিক আমেরিকা। জি, আশফাকুর রহমান ভাই, আপনার বিশ্লেষণ শুনতে চাই। আমরা যে বাংলা মিডিয়া যা কিছু দেখলাম, বাস্তবতা আসলে কি, আপনি যদি আমাদেরকে একটু সমৃদ্ধ করতেন। ধন্যবাদ আসাদ ভাই। আমি অনেক কিছু আমরা দেখে ফেললাম, মানে এইখানে দেখে ফেলার মধ্যে মনে করেন চায়নার সাবমেরিন ওয়ার। তো জিনিসগুলোকে এত অগোছালো না করে আমরা একটু গুছিয়ে দেখার চেষ্টা করি। মোটামুটি আমরা সার্বিকভাবে যে জিনিসটা বলতে পারি, যুদ্ধটা তার চতুর্থ সপ্তাহে এসে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত যদি আমরা এই যুদ্ধের পার্টি কারা আছে ডিরেক্টলি, সেই পার্টিগুলো দেখি, এই যুদ্ধে আমরা জানি ইরান আছে এক পাশে, অন্য পাশে আছে আমেরিকা এবং ইসরায়েল। এখন এই যুদ্ধে এখন পর্যন্ত কি কি হয়েছে, একজন অপরজনের উপর মূলত এরিয়াল অ্যাটাক যেটাকে বলে, আকাশপথের হামলা, সেই জিনিসটাই করছে। এছাড়া এখন পর্যন্ত কোনো ধরনের ডিরেক্ট ইনভেশন বা মানে ফেস টু ফেস যুদ্ধ যেটাকে বলে, ওটা এখনো তারা শুরু করেনি, কোনো পক্ষই করেনি। তার মধ্যে এর মধ্যে ইরান যেই একটা দুষ্টামি মাঝখানে করেছে, সেটা হলো ইরানের কিছু প্রক্সি ফ্রন্ট আছে, মানে ওরা কিছু গোপন স্লিপ, মানে যেটা হয় আর কি, একটা জঙ্গি গোষ্ঠী যেটা করে, যে সিভিলিয়ানের মাঝখানে কিছু লোকদেরকে রেডি করে রাখে, এদেরকে পলিটিক্যাল গ্রুপ হিসাবে প্রথমে আইডেন্টিফাই করে, তার ভিতরে মিলিটারি উইং থাকে, এবং তারা সিভিলিয়ানদের ভিতরে থেকে থেকে মনে করেন হামলা করে, যেমন হামাস, হিজবুল্লাহ, হুতি, এরা। তো ইরান যেটা করলো, তাদের প্রক্সিগুলোকে অ্যাক্টিভেট করে ওদিকে ইসরায়েলের সাথে লেবানন ফ্রন্টে আবার একটু ঝামেলা শুরু করেছে, যেটার কারণে ইসরায়েলও আবার রিটেলিয়েশন ব্যাক করেছে, এবং এটা তো প্রচুর ক্যাজুয়ালিটি হয়েছে। তো যদি আমরা এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যাটার দিকে তাকাই, যদিও আসলে একটা যুদ্ধ যখন শুরু হয়, যুদ্ধর প্রথম যে ফেজটাকে, সেইটাকে মানে ওয়ারের ভাষায়, মিলিটারি টার্মিনোলজিতে বলে ফগ অফ ওয়ার। এটা হলো আপনার শীতের সকালে যখন একদম ভোরে দিন শুরু হয়, তখন দেখবেন এমন একটা কুয়াশা থাকে, যেই কুয়াশাতে আপনি এক্স্যাক্টলি
কোথায় কি হচ্ছে দেখতে পারবেন না। তো যুদ্ধেরও এরকম একটা ফেজ থাকে, ঘটে অনেক কিছুই, অনেক কিছু মানুষ এক্সিজারেট করে বলে, আবার অনেক কিছু দেখা যায় যে কি ঘটছে আমরা জানিই না। তো এই ফগ অফ ওয়ারের কারণে এখনো ক্যাজুয়ালিটির নাম্বারগুলো কিছু কিছু জায়গায় কনফার্ম না। বিশেষ করে ইরান এই জায়গায় মিলিটারির যে গ্রামার আছে, যুদ্ধের ওয়ারফেয়ারের গ্রামার কোনোটাই ওইভাবে ফলো করে না। আমেরিকা ইসরায়েল যে খুব বেশি করে তা না, বাট তারপরে কিছু বেসিক গ্রামার তারা ফলো করে। বাট ইরান সেটা করে নাই, যেটা কারণে ক্যাজুয়ালিটি নাম্বারটা আসলে খুবই কনফিউজিং। ইরানের আবার কিছু নিজেদের পলিটিক্যাল স্ট্যান্সের কারণে ওদের আসলে অ্যাকাউন্টেবিলিটিটা ওরকম না, ওদের সিভিল অ্যাকাউন্টেবিলিটি একটু কম। তো ওরা নাম্বার প্রকাশ করলো কি করলো না এটাও আসে যায় না, এইসব কারণে সোর্স খুব ভেগ হয়ে আছে। তারপরও এই মৃত্যুর সংখ্যা 2000 থেকে 3000-এর মতো এখন পর্যন্ত। আর সেকেন্ড ক্যাজুয়ালিটি হলো লেবাননের ওদিকে, ওখানেও প্রায় 1700 থেকে 2000 লোক মারা গেছে এখন পর্যন্ত। 13 জন মার্কিন সৈনিক মারা গেছে, মার্কিন সৈন্য। এইগুলো আবার কনফার্ম নাম্বার, কারণ এখানে তো আবার ওই আমেরিকার পার্লামেন্ট সিনেট সব জায়গায় জবাবদিহি করতে হয়। তো এইসবের কারণে এই জায়গায় নাম্বারগুলো কনফার্ম। এছাড়া ইসরায়েলেরও প্রায় অনেক মানুষ হয়েছে, প্রায় 200-র উপর লোক আহত হয়েছে ইসরায়েলে। তো এই হলো ক্যাজুয়ালিটি। আর যদি ক্ষয়ক্ষতির কথা বলি, ক্ষয়ক্ষতি হলো তিনটা পার্টি। এখানে ক্ষয়ক্ষতি কিন্তু শুধু দুই পার্টির হচ্ছে না, একটা হলো আমেরিকান ইসরায়েল একটা পার্টি, ইরান একটা পার্টি, একটা হলো বাকি যারা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড একটা পার্টি। তো এর মধ্যে আমেরিকার ক্ষয়ক্ষতি হলো জানমালের, ওদের প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে, ওদের ইকোনমিক ইনফ্লেশনের কিছুটা চাপ হচ্ছে। তার উপর আমেরিকার এখন সিনেটের মিড টার্ম ইলেকশনের টাইম চলে আসছে, সেটার কারণে গ্লোবাল ওদের যে পাবলিক অ্যাপ্রুভাল রেটিং আছে ট্রাম্পের, সেটার উপর একটা ইম্প্যাক্ট এসেছে। সিনেট যেহেতু চেঞ্জ হবে ওদের মিড টার্মে। আর ওদিকে নেতানিয়াহুর পলিটিক্যাল টার্মিনোলজি, নেতানিয়াহুর বিরুদ্ধে ওগুলো আসলে কি, মানে এই সকল দেশগুলোতে তো এখনো ডেমোক্রেসি আছে। সো যুদ্ধ করুক আর যে যেটাই করুক, দেশের ইন্টারনাল ডেমোক্রেটিক প্রসেসগুলো কিন্তু যেভাবে চলা সেভাবেই চলতেছে। তো নেতানিয়াহুর বিরুদ্ধে কিছু দুর্নীতির মামলা টামলা যেগুলো চলতেছে, নেক্সট টার্মে এমনিও নেতানিয়াহু মনে হয় না ক্ষমতায় আসতে পারবে। আর ট্রাম্পের তো এমনিই লাস্ট টার্ম, এই টার্মটাই যদি ঠিকমতো শেষ করতে পারে। কিন্তু ইরানের যদি আমি এখন পর্যন্ত পলিটিক্যাল বা নিজস্ব ইন্টারনাল ক্ষয়ক্ষতি বলি, ওদের প্রচুর মানে প্রাণহানির পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আসলে এটা তেল আভিভেও হয়েছে ইসরায়েলে, কিন্তু আমেরিকান মেইনল্যান্ডে এখনো ক্ষতি হয়নি। এছাড়া ইরান চেষ্টা করেছে ডিয়াগো গার্সিয়া নামে আপনার ইন্ডিয়ান ওশেনে একটা ব্রিটিশ মিলিটারি বেজ আছে, যেটাতে আমেরিকাকে ব্রিটিশরা হোস্ট করে। অনেকেই সেটাকে আমেরিকান মিলিটারি বেজ বলছে, which is not actually right. It's a British military base where a part of American soldiers and the force are being hosted by British. So the both parties are present there. So ওই জায়গাটাতে ইরান হামলা করেছে, যদিও সেটা ফেইলড হয়েছে, বাট এই জিনিসটাও একটু মানে উদ্বিগ্ন করেছে ইউরোপিয়ান ইউনিয়নকে, বিকজ ইটস এ ব্রিটিশ মিলিটারি বেস। এখন ইউরোপ, অ্যাকচুয়ালি ইউকে এতদিন পর্যন্ত এই যুদ্ধে, আমাদের লাস্ট পডকাস্টে আমি বলছিলাম যে ইউকে সরাসরি পার্টি হতে চাচ্ছিল না। নাও ইউকে হ্যাজ বিকাম আ ডিরেক্ট পার্টি অফ দিস ওয়ার। দে আর নট বিং আ অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, বাট they will provide their air bases and military bases to the US and Israel to conduct the military operation. So base যেহেতু দিবে, so they are a direct party. এটা হলো একটা বিষয়। এর পাশাপাশি ইরানের অর্থনৈতিক ইকোনমিক ইনফ্লেশন, সবাই আমরা আসলে যুদ্ধ করতে করতে প্রবলেমের গোড়াটা যেখান থেকে শুরু হয়েছিল সেই বিষয়টা ভুলে যাচ্ছি। ইরানের এই কনফ্লিক্টের ওয়ান অফ দ্য কি রিজনস ছিল কিন্তু ইকোনমিক ইনফ্লেশন, যেটার অবস্থা খুবই খারাপ। ইরান সম্ভবত আগামী 10 থেকে 12 মাসের মধ্যে খুব বড় রকমের একটা যেটাকে বলা হয় মন্দা এবং দুর্ভিক্ষের মধ্যে পড়বে। এটা এখন পর্যন্ত বিভিন্ন ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন, মানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এবং ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের একটা রিপোর্টে আমি পড়েছি। তার পাশাপাশি এখন ওয়াটার এইডের একটা রিপোর্ট যেটা বলছে ইরান খুব বড়সড় একটা ড্রিঙ্কিং ওয়াটার, মানে খাওয়ার পানির একটা ক্রাইসিসে পড়বে এই যুদ্ধের কারণে। এর পাশাপাশি এনার্জি ক্রাইসিস, সেটাও অ্যাজ ইট ইজ রয়ে গেছে। সো এই হলো সর্বোপরি যুদ্ধের অবস্থা। আর এইটার সাইড ইফেক্ট হিসাবে থার্ড পার্টিতে বাকি যাদের ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটা হলো গ্লোবাল ফিউয়েল যে মার্কেট
মার্কেটটা আছে, বিশেষ করে ক্রুড ওয়েল, এবং ক্রুড ওয়েলটা কেন ইম্পর্টেন্ট, আমাদের ওয়ার্ল্ডের যে ম্যাক্সিমাম ট্রেড আছে ভাই এবং দর্শকরা, সেটা কিন্তু চলে সাগর পথে, এবং সাগরের যত জাহাজ এগুলো কিন্তু হেভি ওয়েল বা ক্রুড ওয়েল দিয়ে চলে। এটা কিন্তু ওই যে বিমানের মতো A1 গ্যাসোলিন, জেট A1 টাইপের ওয়েলে চলে না। তো এইটার কারণে একটা প্রবলেম। তার পাশাপাশি এই ওয়েলের আমি জাস্ট যেটা জানি অ্যারাউন্ড 40% পার ব্যারেল কিন্তু প্রাইস ইনক্রিজ করে গেছে, যেটা আসলে যেটার ইম্প্যাক্ট আপনি সব কিছুর উপরে পড়বে। বাংলাদেশেই দেখি আমরা বিভিন্ন জায়গায়, যদিও সরকার বারবার বলে যাচ্ছে আমাদের ফিউয়েলের কোনো ক্রাইসিস নাই। আমি একটা জিনিস, একটা ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি দর্শকদের জন্য। বাংলাদেশ কিন্তু অনলি ডিজেল ইম্পোর্ট করে, ডিজেল এবং হেভি ওয়েল, যেটাকে ক্রুড ওয়েল বলে। এছাড়া আমাদের যেটা অকটেন এবং পেট্রোল, এটা কিন্তু আমাদের যে ন্যাচারাল গ্যাস বা রিফাইনারিগুলো আছে ওখান থেকে কিন্তু আমরা বাই প্রোডাক্ট হিসাবে পেয়ে থাকি। সো যদি সরকার বলে থাকে যে আমাদের আসলে অকটেন বা পেট্রোলের সংকট নাই, এটা আসলে অবিশ্বাস্য আমার কাছে খুব বেশি লাগছে না, কারণ আমরা খুব বেশি পেট্রোল অকটেন এগুলো আমরা ইম্পোর্ট করিও না। তো এই কারণে বাট আমাদের দেশের সিন্ডিকেট একটা এই সুযোগটা নিবে, সবাই এইখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আর যদি এখন আমি সর্বশেষ যুদ্ধের পরিস্থিতিটা বলি, এখন পর্যন্ত এটা আসলে এত একটা ডাইনামিক সিচুয়েশন, এবং ট্রাম্পের ক্ষেত্রে আমি বলবো ডেসপিকেবলি আনপ্রেডিক্টেবল একটা লোক। আসলে সে মানে আমার মনে হয় তার যে সেক্রেটারিয়েট, যারা তার সাথে ক্লোজ রুমে বসে অফিস করে, তারাও বোধহয় সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাভিং এ কাপ অফ কফি গিয়ে চিন্তা করে যে কি আজকে বলবে আর আমরা কি করব, কালকের কাগজটা না ভেরি। এইটা আসলে মানে অনেকে বলে এটা ট্রাম্পের স্ট্র্যাটেজি, বাট স্ট্র্যাটেজির একটা বেসিক প্রিপারেশন লাগে। ও যেসব জিনিস এখন পর্যন্ত এই যুদ্ধটাকে নিয়ে ও যেসব কিছু ডিসিশন নিছে, এই ডিসিশনগুলো আসলে এক্সিকিউট করতে যে প্রিপারেশন লাগে সেই টাইমটাও কিন্তু সে নেয় নাই। তাহলে এটা কেমন স্ট্র্যাটেজি? দিস ইজ মাই কোশ্চেন। সো এখন পর্যন্ত এই ডাইনামিক সিচুয়েশন আমরা যেটা দেখছি, ইরানের স্ট্রেইট অফ হরমুজ যখন ইরান বন্ধ করে দেয়, স্ট্রেইট অফ হরমুজটাকে বন্ধ করার সিস্টেম হলো স্ট্রেইট অফ হরমুজে, এটা আগে একটু দর্শক, আমার ধারণা দর্শকরা অনেকেই জানে স্ট্রেইট অফ হরমুজটা কি, তারপর একটু বলা। ইরান এবং গালফ কান্ট্রিগুলার মাঝখানে ঠিক এরকম টাইপের, আমি আসলে হাত দিয়ে যতটুক দেখাইতে পারি ঠিক এরকম ভাবে একটু, আমি ম্যাপ দেখাই, অসুবিধা কি? হ্যাঁ একটু ম্যাপ হ্যাঁ একটু যদি দেখাতে পারেন। একটা সরু চ্যানেল আছে যেদিক দিয়ে আসলে মিডল ইস্টের ম্যাক্সিমাম, ইরাক বলেন, মানে মিডল ইস্ট থেকে তেলগুলো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে সাগর পথে যায়। তো ইরানের সেখানে বেশ কয়েকটা আইল্যান্ড আছে, অনেকগুলো দ্বীপ আছে, খার্গ, কাশ, এই দ্বীপগুলা থেকে তার ওই পাশে তাদের আবার বন্দর আব্বাস নামে একটা পোর্টও আছে। সো এই জায়গাগুলো থেকে ইরান যেটা করে, এটা এমন না যে স্ট্রেট অফ হরমুজের মালিক ইরান পুরাটা কিন্তু তারা মালিক না, এটারও কিছু গ্লোবাল ট্রিটি আছে করতে পারবে, কিন্তু তারা এটা বাই ফোর্স কাইন্ড অফ অ্যাটাক করে স্ট্রেট অফ হরমুজ ওরা বন্ধ ঘোষণা করছে, এইসব করে টোরে ওরা এই জায়গায় ওয়েল রুটটাকে বন্ধ করে। তারপরেও ওরা আবার মাঝখানে আমেরিকাকে প্রেশার দেওয়ার জন্য, যেহেতু চায়না একটা বিশাল বেনিফিশিয়ারি এই যুদ্ধে, এবং এই যুদ্ধের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি যদিও রাশিয়া, কেন এটা আমি পরে বলবো। তো মাঝখানে তারা বললো যে সকল জাহাজ চাইনিজ ইয়ে করবে, মানে কেনাকাটা করবে তেল, তাদেরকে যাইতে দিবে। তার মধ্যে আবার জাপান বলেন বা ইন্ডিয়া বলেন, এদের সাথে কিছু ব্যাকডোর নেগোসিয়েশনে কিছু জাহাজ তারা ছাড়ছে। তো আমেরিকা অলরেডি খার্গে অ্যাটাক করেছে, যদিও খার্গে কিন্তু তাদের এনার্জি ইয়াও আছে, এনার্জি প্ল্যান্টও আছে। তো আমেরিকা পারপাসফুলি এনার্জি প্ল্যান্টটাতে অ্যাটাক করেনি, এবং আমেরিকা ঘোষণা দিয়েছিল যে স্ট্রেট অফ হরমুজ যদি ক্লিয়ার না করে 48 ঘন্টার একটা আলটিমেটাম ট্রাম্প দিয়েছিল। আমেরিকা বলবো না, বলবো ট্রাম্প দিয়েছিল। এটা তো আসলে এক্সিকিউটিভ অর্ডারের একটা যুদ্ধ চলছে। তো 48 ঘন্টার মধ্যে আবার এই মুহূর্তে পাকিস্তানে ওদের যে সেক্রেটারি অফ স্টেট প্লাস হলো জেডি ভান্স যে আছে ভাইস প্রেসিডেন্ট, তারা আমেরিকার সাথে কিছু নেগোসিয়েশন করার চেষ্টা করছে ইরানের হয়ে, মানে মিডিয়েট করে দেওয়ার চেষ্টা করতেছে। তো পাকিস্তানের একটা অদ্ভুত বিষয়, যে জিনিসটা আমার কাছে খুব অবাক লাগছে, বাংলাদেশের প্রিয় পাকিস্তানের আর্মি চিফ কিন্তু আমেরিকার সাথে কথা বলতেছে, নট
অলওয়েজ না না, তো আমেরিকার এটা এটা তো দালাল করে, মানে একটা হলো ব্যাকডোরে বসে কথা বলা, আরেকটা হলো আপনি একটা দেশের যুদ্ধ থামানোর জন্য আরেকটা দেশের সরকার প্রধান রেখে আর্মি চিফ আরেকটা দেশের প্রেসিডেন্টের সাথে কথা বল, মানে এটা আসলে লং রানে পাকিস্তানকে অন্য কিছুতে জড়াবে। এনিওয়ে, লেটস, আজকে ডিসকাশনটা এটা না। জি, আমি দুই পাকিস্তান, তিনটা ইনপুট দিয়ে রাখি। পাকিস্তানের জন্মের পর থেকে পাকিস্তানের সরকার দুইটা থাকে, একটা হচ্ছে মিলিটারি সরকার আর একটা হচ্ছে ওদের জনগণের সরকার। এটা কখনোই হ্যাঁ। ইয়ে হয় না, এবং পাকিস্তান চালায় দুটো, এটা বাস্তবতা। তো মিলিটারি ওটা করবে, আর পাকিস্তান অলওয়েজ আমেরিকার দালাল। আমাদের বাঙ্গু মুসলমানরা যেরকম ধর্ম দেখে পক্ষ নেন, যে কারণে ইরানের পক্ষ নিচ্ছেন, আমি যে কারণে ইরানের বিরোধিতা করছি, এখানে ধর্মের কোনো সুযোগ নাই। শুধুমাত্র এই যে এই শাসন ব্যবস্থা, একইভাবে তালেবানি শাসন ব্যবস্থা আমি একমত না। আবার ট্রাম্পকে আমি পছন্দ করি না, কিন্তু ট্রাম্পের কিছু স্ট্র্যাটেজি, আপনি বলছিলেন যে ট্রাম্প ভার্সেস ইরান যুদ্ধ হচ্ছে এখন। আপনি বলতে পারেন যে ট্রাম্প কোনো স্ট্র্যাটেজি নেওয়ার ক্ষেত্রে এই যে তার প্রিপারেশন, এগুলো কোনো কিছু ছিল না। তাকে প্রশ্ন করলে সে হয়তো উত্তর বলবে, হ্যাঁ তা আপনি প্রিপারেশন নিয়ে ঘোষণা দিয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধৈর্য আইনা দেখান তো, খামিনিরে মাইরা দেখান তো। এটা তো ট্রু, আসলে বলে কয়ে আয়োজন করলে তো আমেরিকান স্ট্র্যাটেজিতে এটা সম্ভব না না। হ্যাঁ, তবে মানে ওই যে এলিমেন্ট অফ সারপ্রাইজ বলে আবার মিলিটারিতে একটা মানে একটা অফিসিয়াল টার্ম আছে, ইউ মাস্ট হ্যাভ এলিমেন্ট অফ সারপ্রাইজ ইন ইয়োর অ্যাটাক। সো সেটাতে ট্রাম্প আসলেই অতুলনীয় যা আমরা দেখতে পাচ্ছি, এটা সত্যি। একটু তো একটু বাংলাদেশে আপনি তেল নিয়ে জি। বলছিলেন আশফাকুর রহমান ভাই, আমি দুঃখিত, এইটু একটু বুঝি। আর একটু দর্শকের সাথে কমিউনিকেট করুন। এই দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন, শব্দ ছবি আমাদের ঠিক আছে রেখে না জানাবেন। এবং বাংলাদেশ সময় রাত 11টায় শুরু করার কারণ আশফাকুর রহমান ভাই এবং আমি দুজনেই মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি যে সময় করতে পারেন, নইলে 10টায় শুরু করতাম। বাংলাদেশে তেল নিয়ে কথা হচ্ছিল যে তেলের সংকট দেখতে পাচ্ছি, ডিজেল পেট্রোল নেই বললেই চলে। এখন এটা ইউনিচার ব্যর্থতা, তারেক রহমানের ব্যর্থতা কিনা সেটা আমরা বোঝার চেষ্টা করবো। তবে এর চেয়ে আরও জটিল পরিস্থিতি পৃথিবীতে ঘটেছিল আওয়ামী লীগের সময়। তখন আওয়ামী লীগের আমি যতই নিন্দা করি না কেন, কিন্তু এই বৈশ্বিক চাপ, থ্রেট, লাল চোখ, কালো চোখ, এগুলো উপেক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে এটা একটা চমৎকার উদাহরণ আছে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ কিন্তু রাশিয়ার পক্ষেই ছিল, এবং এটা অনেকটা ঘোষণা দিয়েই ছিল, কেউ তেল না কিনলেও ভারতের মাধ্যমে বাংলাদেশ তেল কিনেছিল। আমরা ওই যে সেই বিশ্বস্ত বন্ধু হচ্ছে আমাদের রাশিয়া, এবং বিশ্বস্ত শত্রু হচ্ছে যে আমেরিকা, কোনো সন্দেহ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে বাংলাদেশে এখন কিন্তু প্রথম কথা হচ্ছে আজকে 25শে মার্চ থেকে 26শে মার্চ হচ্ছে একটু আগে, মানে কাল রাত থেকে আমাদের সেই ভয়াবহ রাত, এবং আমাদের স্বাধীনতা দিবস, স্বাধীনতার ঘোষণা যে রাত থেকে এসেছিল, এটা আমাদের ঐতিহাসিকভাবে আমরা এই রাতটিকে স্মরণ করি। আমাদের শহীদ এবং শহীদের পরিবারদের প্রতি কৃতজ্ঞতা যে তারা আমাদের একটি দেশ দিয়েছেন, এবং সেই সাথে দুঃখ প্রকাশ করি তাদের পরিবারের সদস্যদের হারাতে হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। এমনি তো কাল রাত, আরো সামনে এই রাতগুলো আসলে কালোই হয়ে যাচ্ছে, কারণ তেল না থাকলে বাতি জ্বলবে না, তাই না? জি, এই পুরো চেনটা যদি আমাদেরকে একটু আলোচনা করতে। আচ্ছা, মূলত এই বিষয়টাতে বাংলাদেশে আমি আবারও বলি, আমাদের দেশের যে মানে মেইন এনার্জি নিড, আমরা যেরকম বাসায় আসলে কি সাধারণ জনতা আসলে মোটরসাইকেল আর গাড়ি চালায়, তো মানে প্রাইভেট কার, এইগুলো বাংলাদেশে তো ওইভাবে ডিজেল কারও নাই। বিদেশে যেমন আমেরিকা বা ইউরোপে যেমন প্রাইভেট কারও প্রচুর ডিজেল ড্রিভেন আছে, বাংলাদেশে সেটা হুইচ ইজ ভেরি রেয়ার। মোস্ট অফ দ্য কার্স আর ইম্পোর্টেড ফ্রম জাপান। সো ওইভাবে আসলে ডিজেল কার বাংলাদেশে ইউজ হয় না। বাট ট্রাক, আমাদের দেশে যে ফুড সাপ্লাইয়ের যত গাড়ি ঘোড়া চলে পুরাটাই কিন্তু ডিজেল ড্রিভেন একটা মানে ট্রান্সপোর্টেশন। আপনার ওয়াটারওয়ে মোটর যেগুলো আছে, ওয়াটারওয়ে বলতে লঞ্চ, তারপর আমাদের নৌপথে কিন্তু প্রচুর মালামাল আসে দক্ষিণবঙ্গ থেকে, এগুলো কিন্তু পুরোটা ডিজেল ড্রিভেন। তারপর আপনার ইন্টারন্যাশনাল ট্রেড, এটা কিন্তু পুরোটাই ক্রুড অয়েল ড্রিভেন। তো এই যে তেলের একটা সংকট, বা তেলের যে পার ব্যারেলে 40% দাম বেড়ে গেছে, আপনি চিন্তা করে দেখেন, একদম বেসিক যেই জিনিসটা আপনার 100 টাকা, আপনার আজকে 140 টাকা লাগতেছে ওই জিনিসটাকে এই জায়গা থেকে ওই জায়গায় এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে, তাই না? 130-40% পার ব্যারেলের দাম বেড়ে যাওয়া। তো এইটার কারণে কিন্তু আপনার আলটিমেটলি একটা প্রেশার আসবে। আবার একটা প্রবলেম আছে এইখানে, যেটা আমেরিকাও বুঝতেছে, এবং আমেরিকা বুঝার কারণে আমি বলতেছিলাম যে একটা অ্যাটাক করার কথা 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছিল, কিন্তু এই আলটিমেটামটা দেওয়ার সাথে সাথে তেলের দাম কিন্তু ঠাস করে বেড়ে গেছে, যেটা আমেরিকাও টের পাইছে যে এই ঘোষণাটা আমি আমার অ্যাসেসমেন্ট বলে
আমি পরবর্তীতে গ্র্যাজুয়ালি এটা ভেঙে বলবো, আমেরিকা অ্যাটাকটা করবে। কিন্তু এই ট্রাম্প তো এই কথাটা বলে ফেলছে, আবার বলে ভাবছে হায় হায়, আবার বলে দিছে যে না আমি 5 দিনের জন্য স্থগিত ঘোষণা করছি, এবং সেই স্থগিত বলার সাথে সাথে কিন্তু তেলের দাম কমে গেছে। মানে ট্রাম্প কিন্তু আবার ব্যবসায়ী মানুষ, তো মার্কেটের হাইপ বুঝে এবং হাইপ অনুযায়ী সে বয়ান যেটা বাজারে লাগে দেয়। এখন তেলের দামটা সে কমায় নিচ্ছে, একটু কমছে কিন্তু আবার লাস্ট সে যখন 5 দিনের পোস্টপোনের কথা বলছে। এবং বাংলাদেশের যেটা তেলের ক্রাইসিস সেটা তো অবশ্যই ইন্টারন্যাশনাল একটা আছে, কিন্তু যে মানে যা ঘটে তার কিছু তো বটে, বাট যতটুকু রোটে আছে বাংলাদেশের পরিস্থিতি তেলের, এই পুরোটা কিন্তু অ্যাকচুয়ালি তেলের সংকট বা ক্রাইসিসের জন্য না। এটার অনেকটুকুই আছে বাংলাদেশের তেল সিন্ডিকেটের একটা মানে সাপ্লাইকে ম্যানুপুলেট করে যে প্রাইস, মানে সাপ্লাই কার্ভ ডিমান্ড কার্ভ যারা বোঝে বেসিক ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্সের একদম মানে মৌলিক জিনিস, যেটা হাই স্কুল ইকোনমিক্স অ্যাকচুয়ালি, লেটস নট গো ইনটু আপার দেন দ্যাট। সো এইটাকে ম্যানুপুলেট করা, এটা তো আসলে আমরা তো আমাদের অবস্থা বোঝেন সারা বিশ্বে, ইভেন আপনি ইসরায়েলেও যদি যান, আমি জেনে শুনেই বলতেছি, আই হ্যাভ ইসরায়েলি ফ্রেন্ডস। ইসরায়েলে কিন্তু বিশাল সংখ্যক মুসলমান বাস করে, ওদের এমপি, আমি গত ভিডিওতে বলছিলাম ওদের এমপি আছে, ওদের ইভেন ওদের এখন এই যুদ্ধের যে স্পোক পার্সন, মিলিটারি স্পোক পার্সন, সে কিন্তু একজন মুসলিম মহিলা। যাই হোক, তো ইসরায়েলেও রোজার টাইমে সব কিছুর দাম কমে যায়, গট দ্য পয়েন্ট। কিন্তু বাংলাদেশ একটা এক্সেপশন, দাম বেড়ে যায়। তো এখন মানে ওয়ার্ল্ড সাপ্লাই চেইনের উপর ডিপেন্ড করে যে আমার দেশে এটা হচ্ছে তা না, এখানে অনেকটুকু ম্যানিপুলেশন আছে, বাট হ্যাঁ এইটার তো একটা ইম্প্যাক্ট আছে। মার্কেট কিন্তু পুরাটাই ম্যাথে চলে না, মার্কেটের দুইটা পার্ট আছে, মার্কেটের আপার লেয়ারের ম্যাথ অ্যান্ড মার্কেটের লোয়ার লেয়ারের মানে ইমোশন, দ্য ইমোশন অফ দ্য মার্কেট। মানুষের মধ্যে হাইপ থেকে শেয়ার বাজার কি মানে শেয়ার বাজারের উত্থান পতন কি শুধুমাত্র অঙ্কে হয় না। এই কোম্পানি মনে করেন একটা ভালো কন্ট্রাক্ট সাইন করছে, ওই কন্ট্রাক্টে গিয়ে আদৌ লাভ করবে কিনা যাই না, প্রজেকশন মনে করেন শেয়ার তাপ 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 বেড়ে গেছে। এটা তো শেয়ার বাজার মানে দ্য ফাইট অফ বুল এন্ড বিয়ার, ইটস আ ইন্টারেস্টিং থিং। তো যাই হোক, বাংলাদেশে যেটা হলো কোনো রেগুলেশন বাংলাদেশের যে একটু মনে করে দে আমাদের জন্য কেন কপালটা খারাপ, যে দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানেই বিপদ। আপনি দেখেন ইসরায়েলের কথা বলছিলেন, ইসরায়েলে মুসলমানরা শান্তিপূর্ণভাবে সুন্দর জীবনযাপন করছে, কোনো সন্দেহ নেই, আশেপাশের যে কোনো মুসলমানের চেয়ে। আমরা যে দিল্লি না ঢাকা ঢাকা করি, দেখেন আপনি ভারতের মুসলমানদের দিকে তাকান, তারা কত বাংলাদেশের মুসলমানের চেয়ে অনেকগুণ শান্তিতে আছে। তাদের দেশে এই যে এখন বাংলাদেশে তেল নাই, ভারতে কিন্তু তেলের সংকট নাই। এই যে বাংলাদেশে রোজা আসলে সবকিছুর দাম বেড়ে যায়, আপনি ভারতে যান না, তারা তো শান্তিপূর্ণভাবে ঈদ করতেছে। তার বাংলাদেশের মুসলমানের চেয়ে ভারতীয় মুসলমানরা কতটা শান্তিতে আছে। আমাদের মোল্লারা উঠতে বসতে বলতেছে যে ঈদ মোবারক বলা যাবে না, ইটস হারাম ব্রাদার, বেদায়েত। হারাম তো হারাম না, আবার বেদায়েত মানে গলা ফেলে যাওয়ার একটা পরিস্থিতি, বিদআত। হ্যাঁ, তারপরে বলতেছে ঈদে নতুন যেমন কাপড় কেনা যাবে না, কেন এটা বিদআত। তারপরে আবার কি যে ঈদে কোলাকুলি করা যাবে না, করলে কি হবে, এটা বিদআত হয়ে যাবে। আরে বিদআতের কন্ট্রোল, মানে বিদআতের চোটে আমাদের বাংলাদেশের মুসলমানের অবস্থা খারাপ। জি, আবার ইরান নিয়ে আবার যদি বাংলাদেশের মুসলমানদের দুঃখের আর শেষ নাই। এটা না মানে এখন দেখেন ইরানেরও উচিত মানে যদি সেইভাবে ওরা যেই যুক্তিতে এরা ঈদের নতুন কাপড় পরা, তারপর আপনার ঈদ মোবারক বলাকে বিদাত ঘোষণা করছে, সেই যুক্তিতে আসলে ইরান যেসব মিসাইল ইউজ করে যুদ্ধ করতেছে, এই যুদ্ধ করাটাও বিদাত। এ তো পাথর তরবারি নিয়ে নামা উচিত ছিল ইরানের, তাই না? তো ইরান একটা বিদাতি যুদ্ধ কিন্তু করতেছে এই যুক্তি। তাহলে আমাদের এই মোল্লারা নিশ্চয়ই বলবেন যে, প্রিয় দর্শক আপনাদের মধ্যে কেউ মোল্লা পরিচিত থাকলে তাদেরকে বলবেন এরকমটা ফতোয়া দিতে, যেহেতু এই যুদ্ধই বিদআত, তাই এই যুদ্ধ দেখাও বিদআত, সুতরাং ইউটিউবে এই যুদ্ধ দেখা যাবে না, এরকমটা ফতোয়া। না না, এই যে সামনে রোজার ঈদটা চলে গেল, কোরবানি ঈদে বাংলাদেশ থেকে গরুর পালের মতো মনে করেন জীবন যৌবন উদ্ধার করে হজে যাবে না আমাদের বাঙ্গমুমিন, মানে বুঝবেও না যে আরেক মুসলমানকে হত্যা করার জন্য ফান্ডিং করতে যাচ্ছে সৌদিকে, তাই না? ইয়েমেনে তো এই টাকা দিয়েই পরে জামাত নেতা বলছে না যে আপনারা হজে না যে ওই টাকা ইরানরে দেন, তারা যেন যুদ্ধ করতে পারে। না, আমি এটা বলবেও, কাতারি ফান্ডেড অর্গানাইজেশন না, কাতারের তো মুসলিম ব্রাদারহুডের আলাদা এজেন্ডা আছে যে সব জায়গায় একটু গ্যাঞ্জাম লাগায় রাখার। যাই হোক, কেন বললাম এই যে হজে যাবে না, হজে যাওয়াটা তো বিদাত। এখন আমাকে বলুন, আরে হজ কেমনে বিদাত হয়, এটা তো ইসলামের 5টা খাম্বার এক খাম্বা। আরে ভাই,
পায়ে হেঁটে বা উটের পিঠে চড়ে হজে যাওয়া হলো ইসলামের খাম্বার একটা খাম্বা, হ্যাঁ। বিমানে চড়ে যাওয়াটা বিদাত, ঈদ মোবারক বলা বিদাত, নতুন কাপড় পরা বিদাত। এনিওয়ে, লেটস গেট ব্যাক টু আওয়ার ডিসকাশন। তো এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের মার্কেটটাকে খুব ম্যানুপুলেট করেই দাম বাড়ানো হচ্ছে, বাট দাম কিছুটা হলেও বাড়ছে, এটা সত্যি কথা। সংকটের জায়গাটা রয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আরেকটা জিনিস, আপনি ইন্ডিয়াতে তেলের সংকট কম, বাট ইন্ডিয়াতে কিন্তু প্রচুর সিলিন্ডার গ্যাসে রান্না বান্না হয়। আমাদের তো আসলে প্রচুর ন্যাচারাল গ্যাস আছে, বাসায় বাসায় মনে করেন তিতাস গ্যাস, তারপর বাখরাবাদ গ্যাসের লাইন আছে, তো আমরা আসলে মানে গ্রান্টেড নিয়ে ফেলছি। যারা সিলিন্ডার গ্যাসে আছেন তারা বুঝবেন, এই এলএনজি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট এলএনজি টার্মিনাল কিন্তু ওদিক থেকেই আসে, হ্যাঁ, ওই রাস্তাতেই ওই টার্মিনাল বন্ধ করে রাখছে। তো এলএনজি গ্যাস বা ইন্ডিয়াতে গ্যাসের এলএনজি গ্যাসের একটু সংকট আছে। তো এখন যেই জিনিসটা আলটিমেটলি আসল আলোচনার মানে যেই জায়গায় আলোচনাটা আমরা একটু ঘুরেছিলাম, সেটা হলো হাউ পাকিস্তান ইজ ইনভলভড। তো এই মুহূর্তে এখন পাকিস্তানে একটা ইসলামাবাদের নেক্সট উইকে বা এই উইকের শেষের দিকে ওভার দ্য উইকেন্ড একটা ডিসকাশন হওয়ার পসিবিলিটি আছে যেখানে ইরানের সাথে। কিন্তু ইরানের যেই বিষয়টা হলো, ইরানের কিন্তু একটা ইন্টারনাল ন্যারেটিভ ধরে রাখতে হয়। ইরান যদি বলে, অলরেডি আমেরিকা সম্ভবত এটা কি 15 পয়েন্টের বোধ হয় একটা না 5 পয়েন্টের যেন, আমি এক্সট্রিমলি সরি অ্যাবাউট ইট। আমেরিকা অলরেডি, দাঁড়ান আমার কাছে এই জিনিসটা আছে, একটা অলরেডি আমেরিকা করছে, মানে প্রপোজাল দিছে। তো আমেরিকা যেই প্রপোজালটা দিয়েছে, সেই প্রপোজালটা 15 পয়েন্ট, ইয়েস আই এম রাইট, একটা 15 পয়েন্ট প্রপোজাল আমেরিকা দিয়েছে, যেই প্রপোজালটা আসলে আমেরিকা এই তেহরান এটাকে নিতে যাচ্ছে না, ইরান নিতে চাচ্ছে না। মোটা দাগে 15টা পয়েন্ট না বললে, আমি যদি একদম বেসিক বলি, এই পয়েন্টের মূলটা কি, পয়েন্টের মূলটার মধ্যে প্রথম যেই জিনিসটা হলো, ইরানকে তার নিউক্লিয়ার যে প্রোগ্রামটা আছে ওটা থেকে পিছনে আসতে হবে, ওদের হাই রেঞ্জ মিসাইল প্রোডাকশন বন্ধ করতে হবে, এই মিসাইল প্রোডাকশন প্রবলেম, স্ট্রেইট অফ হরমুজ খুলে দিতে হবে, কারণ গ্লোবাল ইকোনমিতে প্রেশার দেওয়া যাবে না। তো সোজা হিসাবে আর এই থিওক্রেটিক্যাল যে রেজিম সেটা চেঞ্জ করে ওইখানে ইরানের মানে আমেরিকা যেটা বলছে, আসলে ইরানের জনগণ সিদ্ধান্ত নিবে, ওই যে বাংলাদেশে যেরকমভাবে মানে হয়তো একটা মপতন্ত্র চালাবে আর কি কয়েকদিন। আমি জানি কি করবে, সেটা হলো ইরানের ভিতরে প্রচুর সেক্টরাল ফ্যাকশন আছে। আমি সেই আগের ভিডিওতে বলছিলাম, কুর্দিশ আছে, বালুচ আছে, আরব আছে, পার্সিয়ান আছে। আলটিমেটলি এদের মধ্যে দিয়ে একটা এরিয়া রিজিওনাল কনফ্লিক্ট ক্রিয়েট করাবে আমেরিকা, যেহেতু কোনো ডেমোক্রেটিক, কারণ এটা অ্যাভয়েড করা সম্ভব হইতো যদি থিওক্রেটিক রেজিম প্রপারলি সেখান থেকে বের হয়ে চলে এসে একটা ইলেকশন দিয়ে, মোসাদ্দেক একসময় পার্লামেন্টারিলি ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল না, ওইভাবে একটা দেওয়া, সেটা ইরান করবে না, কারণ ইরানের তো নিজস্ব স্বার্থ আছে বলতে আপনার বুঝতে হবে ইরানের এই রেজিম এত আগ্রহী কেন। এদের আইআরজিসি, ইরান আর পাকিস্তান কিন্তু আয়নার একটা প্রতিবিম্ব বলতে পারেন। ইরানের যে আইআরজিসি মিলিটারি, ইটস লাইক এ পাকিস্তান, দেয়ার জেনারেলস আর হাইলি ইকোনমিক্যালি বেনিফিটেড ফ্রম দিস ইরানস ন্যাচারাল রিসোর্স। সো যদি এই পলিটিক্যাল চেঞ্জ আসে, আপনি প্রত্যেকটা মিলিটারি জেনারেল, ইভেন খমেনি টামিনি যাদেরকে বলবেন, এদের সবগুলোর বাচ্চা গেঞ্জি কিন্তু পাশ্চাত্যে পড়ে। বাঙ্গু মুমিনরা মনে করেন ঢাকায় একবার এসে মনে করেন হেফাজত বা জামাতের মিছিল পর্যন্ত ঢাকা আসে, তাদের বাচ্চা কাচ্চারা আর গ্রাম এলাকা থেকে বেরোতে পারে না। কিন্তু আপনার ইরানের এরা কিন্তু সব পশ্চিমাতে পড়াশোনা করে বাচ্চা কাচ্চা। এটা এই জিনিসগুলোতে, এগুলো আমরা তো আসলে জানি না। তো এই হলো মোটামুটি সার্বিক অবস্থা, এটা হলো বর্তমান আপডেট। দেন আমরা আলোচনা করতে করতে একজন প্রশ্ন করছে, যুদ্ধ কি দীর্ঘ হতে পারে, এই পরবর্তীতে কি হইতে পারে, ওটা আমরা পরের ফেজে আলোচনা করব। নাইস।